প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত আলোচক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক জনাব রাহিদ এজাজ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রথম দিন, নির্বাহী আদেশের ঝড়, বিশ্বকে কড়া বার্তা। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শিগগির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র, আমেরিকার শত্রুদের পরাজিত করার প্রতিশ্রুতি। আবারও ছয় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু। কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ। মানবজমিন, শেখ হাসিনাকে ফেরত না পাঠালে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে, আইন উপদেষ্টা। ভেঙে পড়ছে বিশ্ব ব্যবস্থা। বাংলাদেশ ভারত সম্পর্কে বাধা সীমান্ত বেড়া। সমকাল, জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিলের আদেশ, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও। এক্সপ্রেসওয়ের বন্দর নগরী, টাকা আসে না কানাকড়ি। চট্টগ্রাম উড়াল সড়কে চলছে না প্রত্যাশিত যান। রপ্তানি বাণিজ্যে বড় সুবিধা। কালবেলা, ডায়ালাইসিসের সামর্থ্য নেই 93% রোগীর। প্রস্তাবিত পোশাক নিয়ে ক্ষুব্ধ পুলিশ, এই রঙের পোশাকে ময়লা বেশি জমে। জামায়াতের আমির ও চরমোনাই পীর ইসলামী দলের ঐক্য চান। খবরের কাগজ, আবারও খেলাপিদের সুবিধা, আশ্চর্যবোধক চিহ্ন আছে। খেলাপি ঋণ দ্রুত বাড়ছে। বিতর্কিত প্রতিষ্ঠানকে দিয়ে ব্যাংকের নিরীক্ষা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। হাসপাতালে গিয়ে আহতদের ভোটার করছে ইসি। আমার দেশ, মোদির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় 3 প্রকৌশলী গুম, বর্বর নির্যাতন চালায় র্যাব। সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বাতিল হচ্ছে, সংবিধানে থাকছে না 7ই মার্চের ভাষণ। দৈনিক দিনকাল, ভোজ্য তেলের দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি, ভোগান্তিতে ভোক্তা। সুইজারল্যান্ড গেলেন প্রধান উপদেষ্টা। লুটপাটের গোপন চুক্তিতে 360 কোটি টাকা ক্ষতি রাজস্বে। দৈনিক করতোয়া, সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা। নিকেই এশিয়ার প্রতিবেদন, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক উষ্ণ, $3 বিলিয়ন বাণিজ্যের আশা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, China agrees to extend loan repayment period to 30 years for Bangladesh. শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আবারও যথারীতি গেল দিনের মতোই এই সংবাদপত্রগুলোতেও আমরা ডোনাল্ড ট্রাম্পের শপথ পরবর্তী যে অবস্থা সেটাকে ঘিরে প্রধান শিরোনামগুলো করতে দেখেছি। এবং হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রথম দিন বলে যে শিরোনামটি, সেখানে ট্রাম্পের অনেকগুলো নির্বাহী আদেশে সইয়ের বিষয়টি নিয়ে শিরোনাম হয়েছে, যেখানে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু যে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়া এবং আমেরিকাকে আমেরিকা হিসাবে আরও শক্তিশালী করে তোলার যে প্রতিশ্রুতি, সেগুলোর কথা উঠে এসেছে। জি ধন্যবাদ। যেটা বলছিলেন, মোটা দাগে আমরা তো দেখছিলাম সে নভেম্বরের আগে থেকে, বিশেষ করে আমাদের যদি রাজনৈতিক পরিমণ্ডলের কথা বলি, যে ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল নিয়ে অনেক বেশি মনোযোগ ছিল এবং আছে, এবং আরও কিছুদিন থাকবে। শুধু তো আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বের এমন একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তো যার প্রতিফলনগুলো আছে আমাদের যে কাগজগুলো নিয়ে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আলোচনা করলেন তো সঙ্গত এবং স্বাভাবিক কারণেই এই যে ট্রাম্পের ফিরে আসা, আবার বাইডেনকে হটিয়ে, এবং ট্রাম্প যে ধরনের চরিত্রের মানুষ, বিশেষ করে তার প্রথম মেয়াদে যা ঘটেছিল এবং তিনি যেবার হেরে গেলেন ক্যাপিটাল হিলে ন্যাক্কারজনকভাবে হামলা। আপনি যখন বলছিলেন, আমি যদি ভুল না করি প্রায় 80টির মতো নির্বাহী আদেশ তিনি দিয়েছেন, এবং আমি
সম্ভবত কোনো একটা শিরোনাম বোধ আমার কানে লেগেছে, যেটা বলছিলেন যে নির্বাহী আদেশের ঝড় বা এরকম কোনো কিছু। প্রথম শিরোনামটি এরকম ছিল। তো এখন এই যে নির্বাহী আদেশগুলো করলেন, এবং এখানে এটার খুব সঙ্গত কারণে আপনি যখন অভিবাসন নীতি নিয়ে আমরা কথা বলছি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেখানে জন্মসূত্রে বাংলাদেশি যারা মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন তাদের কি হবে, বা অনেকেই অপেক্ষমান তালিকায় আছে। কিন্তু আপাতত আমি মনে করি যে অভিবাসন নীতি নিয়ে যে ট্রাম্পের অবস্থানটা, তার খড়গটা বেশি পড়ার কথা হিস্পানিক, স্প্যানিশ অধ্যুষিত বিশেষ করে মেক্সিকান বলেন এবং আশপাশের তাদের উপর। কিন্তু এটাও ঠিক যে যেভাবে ট্রাম্প একের পর এক আদেশ জারি করেছেন এবং সেই আদেশের সবগুলো বাস্তবায়ন হবে কি না, এবং আদালতের মুখোমুখি তাকে হতে হয় কি না, প্লাস এগুলো সবটাই কি আসলে কার্যত বাস্তবায়িত হবে নাকি প্রতীকী থাকবে, সেটি দেখার জন্য বোধহয় আমাদের অপেক্ষা করতে হবে। এই জন্য আমরা বোধহয় যদি ফিরে যাই তার আগের মেয়াদে, সেখানেও কিন্তু তিনি অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন, সবগুলো সিদ্ধান্ত তিনি বাস্তবায়িত করতে পারেননি। যদি আবার আমরা যদি এক ধরনের কম্প্যারিজন বা তুলনামূলক বিচার করি, যুক্তরাষ্ট্রের 128 বছরের ইতিহাসে ট্রাম্প যেভাবে ম্যান্ডেট পেয়ে এসেছিলেন সেটিও কিন্তু বিরল, এবং বোধ কংগ্রেস এবং দুটো হাউসে তার যেরকম ম্যান্ডেটটা আছে। কিন্তু এমন একটা পরিস্থিতির পরে আমরা তাকে দেখেছিলাম হাউসের প্রেসিডেন্ট নির্বাচন করতে গিয়ে দ্বিতীয় দফায় ভোটে যেতে হয়েছে। তার মানে যেভাবে মনে করছি বিপুল ম্যান্ডেট নিয়ে আসা এবং দুটো হাউসে তিনি আছেন, তিনি শান্তির বার্তা দিচ্ছেন। এই যে প্রসঙ্গক্রমে আপনি বলার আগে আমি হয়তো প্রসঙ্গে চলে যাচ্ছি, মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপনে যে যুদ্ধবিরতি, অস্ত্রবিরতি যেভাবেই বলি না কেন, উনি নেতানিয়াহুকে হুমকি দিয়েছেন। এটা যেমন আমরা দেখি, এবং তিনি বলেছেন আমি শান্তির বার্তা নিয়ে এসেছি এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এই যখন বলছেন, তার ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ একজন সদস্য মার্কো রুবিও, যাকে আমরা জানি প্রচণ্ডভাবে চীন এবং ইরান বিরোধী, অন্যদিকে তিনি কিন্তু অনেক বেশি কট্টর ইসরায়েলি সমর্থক। তো এমন যখন বৈপরীত্য আছে, তো সে জায়গায় শুরুতেই বিপুল পরিমাণ নির্বাহী আদেশ, শান্তি স্থাপন, এগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বোধহয় এক ধরনের সিদ্ধান্তের দিকে চলে যেতে চাচ্ছি বা প্রবণতা আছে যে এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। এটা ইটস টু আর্লি আমার কাছে বিষয়টা এভাবেই মনে করি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও, এটিও আরেকটি শিরোনামী ট্রাম্পের। সেটাই আমি বলছিলাম, আপনি প্রসঙ্গক্রমে যখন বলছিলেন যে যুক্তরাষ্ট্রের যে অভিবাসন নীতি, সেই অভিবাসন নীতির ফলটা পড়বে, এবং এটা নিয়ে অনেকে মনে করছেন যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলে, এই যে পুরো প্রসেসটার মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমরা যদি একটু ট্রেন্ডের কথা বলি, গত 3 বছরের যে এখানকার তথ্য অনুযায়ী অন্তত প্রায় 3 গুণ বেড়েছে বাংলাদেশ থেকে শিক্ষার্থী যাওয়ার হার, এবং সেটা প্লাস মাইনাস যদি আমি বলি অ্যারাউন্ড আজকে বোধহয় একটাই 17,000-এর মতো। তো সব তো নিশ্চয় পড়তে গিয়ে থেকে যায় না, কে নানান গন্তব্যে যে আবার কেউ ফিরে আসে। তো এটা যদি একটা উপাত্ত হয়, তো এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্র যে অভিবাসন যারা বৈধ অভিবাসনের পথে যেমন যায়, অবৈধভাবেও যাচ্ছেন। তো সেখানে এই সুযোগটা ছিল, এবং আগের মেয়াদে যেমন হয়েছে ঠিক এই মেয়াদে সেই আতঙ্ক, উৎকণ্ঠা, ভয়টা আছে যে অভিবাসনের খড়গ এসে পড়ে কিনা। তো সেই জায়গায় আমি মনে করছি অবশ্যই উনি অভিবাসনের বিরুদ্ধে যে অবস্থানটা নেবেন, যে তার যে এক্সিকিউটিভ অর্ডারগুলো আছে তার মধ্যে কিন্তু মাইগ্রেশনটা উপরের দিকে আছে। তো সে জায়গায় একটা খড়গহস্ত তো পড়বেই, তাতে কোনো সন্দেহ বা সংশয় নেই। কিন্তু এক্ষুনি ঢালাওভাবে শুধু বাংলাদেশের উপর পড়বে ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমি যদি সেই জায়গাতে দেখি, আমাদের কাছে মানে বাংলাদেশের মতো দেশের জন্য আদার দেন অভিবাসন, জলবায়ু পরিবর্তনের যে মূল ইস্যু, অর্থাৎ প্যারিস ক্লাইমেট ডিল থেকে তার বেরিয়ে আসা, WHO থেকে নিজেকে গুটানো, যে এই বিষয়গুলোকে আমার কাছে মনে হয়েছে, যদি আমি শুধু অভিবাসন একটাকেই দেখছি, কিন্তু সাথে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সাথে এই জিনিসগুলো দেখা দরকার, এটার সুদূর প্রসারী প্রভাব কতটা হতে পারে। এবং একটু আগে যেটা বলছিলাম সেটাই আবার রিপিট করতে চাই, যেহেতু মাত্র তিনি ক্ষমতায় এলেন, 24 ঘন্টা গেছে, এই 24 ঘন্টার মধ্যেই এটি রাতারাতি যে আমাকে বিপুল সংখ্যক বাংলাদেশিকে ছাড়তে হবে বা অন্যদের এখানে তার নিজ দেশে আসতে হবে, এরকম একটা সিদ্ধান্তে যাওয়ার আগে আমার মনে হয় একটু অপেক্ষা করে দেখা দরকার যে শেষ পর্যন্ত জিনিসটা
কোন জায়গাতে যাচ্ছে। তবে এটা অনস্বীকার্য, তিনি এক্সিকিউটিভ অনেকগুলো অর্ডার দিয়েছেন, সেই অর্ডারের ফলটা কি হয়, বিশেষ করে ক্যাপিটাল হিলে যে নজিরবিহীন হামলাটা হয়েছিল নির্বাচনের ফলাফলকে ঘিরে, এবং যারা অভিযুক্ত ছিলেন সবাইকে কিন্তু ঢালাওভাবে ইম্পিউনিটি দেওয়া হয়েছে। তো তাতে করে এখানে কিন্তু ব্যালেন্সের একটা অভাব আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্যই আমি বলতে চাচ্ছি যে একটু আমাদের অপেক্ষা করে একটা সিদ্ধান্তে আসাটা সমীচীন, যে এই যে সিদ্ধান্তগুলো উনি নিলেন প্রথম দিন থেকে সেটা কেমন হয়। আপনি সিদ্ধান্তগুলোর কথা বলতে গিয়ে জলবায়ু এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমিও জোর দিতে চাইছিলাম যে গোটা বিশ্ব যখন এই জলবায়ু চ্যালেঞ্জের মুখোমুখি এবং এটা মোকাবেলা নিয়ে অগ্রাধিকার দিয়ে দিয়েছে, সেখানে উনি দিয়েছেন জলবায়ু স্বাস্থ্যতে দিয়েছেন। আরেকটা জিনিস আমাদের না বললে নয়, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স। এই হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স আমাদের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ, প্রতিবেশী মিয়ানমার থেকে 2017 সালে যে রোহিঙ্গা ঢল এসছে, এবং তখন +- 10 লাখ ছিল, সেই সংখ্যাটা বেড়েছে গড়ে প্রতি বছর 35-40 হাজার করে 8 বছরে। তো এ পর্যন্ত কিন্তু রোহিঙ্গাদের যে জন্য যে মানবিক সহায়তা, তার সিংহভাগে আসে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে। এবং ট্রাম্প যে নির্বাহী আদেশগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে মানবিক সহায়তার কাটছাটের কথা বলেছেন। তো এমনিতে আমরা গত 2 বছর ধরে জানি কোভিডের সময় একটা সংকট তৈরি হচ্ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে জ্বালানি তেলের সংকট সহ পুরো বিশ্ব টালমাটাল যখন হয়, অর্থনীতিতে একটা মন্দভাব লাগে। তো এই ধরনের রিফিউজি ক্রাইসিস এটা হয়েই থাকে, এবং রোহিঙ্গাদের ক্ষেত্রে সংকটটা আরও বেড়েছিল। তো সে জায়গায় আমাদের কিন্তু অভিবাসন শুধু নয়, অভিবাসন বলুন, প্যারিস ক্লাইমেট ডিল থেকে বেরিয়ে আসা বলুন, WHO থেকে নিজেকে ইউএস প্রিভিয়াস পজিশন থেকে সরা, এবং মানবিক সহায়তায় কাটছাট করা, সব মিলে কিন্তু এটির একটি সুদূর প্রসারী ফল পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর বাইরে আমি যেটা শুরুতে বলছিলাম যে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালার বদল, ট্রাম্পের ফিরে আসা, এর সাথে কেউ আমরা একটা সরলীকরণ করে ফেলি যে দুই দেশের সম্পর্কেও বোধহয় এটা একটা বিরাট প্রভাব পড়বে। অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার আছে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সহযোগিতা, ঘনিষ্ঠতা, সেটি একটা টানাপোড়েন শুরু হবে। তো আমার কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না যে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি থেকে শুরু করে অনেকগুলো নীতি তারা বাইপার্টিসান একটা কনসেনসাসে চলে। তো সেই জায়গায় একটা আপসাইড ডাউন হয়ে যাবে এমনটা আমি অন্তত মনে করছি না এই মুহূর্তে বসে। চীনে রয়েছেন আমাদের মানে পররাষ্ট্র উপদেষ্টা, জি, আমরা জানি যে সেখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তার মধ্যে প্রতিবেশী মতো করে বাংলাদেশকে গুরুত্ব দেওয়া, মানে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে দেখা, সেরকম বিষয় রয়েছে, চিকিৎসার বিষয় রয়েছে, এবং গণতন্ত্রের উত্তরণের জন্য সহযোগিতা, সেরকম নানান বিষয় নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে আমরা জানি। আপনি কূটনৈতিক প্রতিবেদক হিসেবে যদি বলেন। ধন্যবাদ মাসুদ ভাই এই প্রসঙ্গটি আনাতে। আমরা যখন যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনা করছি, খুব আমাদের জন্য খুব সঙ্গত কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, বিশেষ করে পরিবর্তিত রাজনৈতিক পট পরিবর্তনের পর চীনের সাথে সম্পর্কের ডিনামিক্সটা কী হতে যাচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের ফরেন অ্যাডভাইজার তার প্রথম বাইলেটারাল ভিজিটে বেইজিং গেছেন, বেইজিং শেষ করে তার সাংহাইও যাওয়ার কথা, এবং সেখানে তার চাইনিজ কাউন্টারপার্ট ওয়াং ইর সঙ্গে একটা বাইলেটারাল মিটিং হয়েছে। ওনার সাথে মিটিং হওয়ার পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মিনিস্টার লিউ ঝাও যিনি বাংলাদেশে এসেছিলেন, তার সঙ্গে মিটিং হয়েছে, এবং সিটকা বলে তাদের যে সরকারি ফান্ডিং এজেন্সি। তো 3টা মিটিং গুরুত্বপূর্ণ হলে ওভারঅল আপনি অনেকগুলো বললেন, স্বাস্থ্যে ক্ষেত্রে সহযোগিতার কথা আসছে, ঋণের বিষয় আসছে, ঋণ পরিশোধ 30 বছর পর্যন্ত বিষয়টা আসছে। তো আমাকে যদি বলেন, আমি সফরটাকে মোর পলিটিক্যাল প্লেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দেখতে চাই। বিশেষ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী খুব সুস্পষ্টভাবে বলেছেন, অন্তত আমার কানে কখনো বাজেনি বা পাবলিকলি তারা কখনো বলেননি, যে চীনের যে নেবারহুড ডিপ্লোমেসি আছে সেখানে বাংলাদেশকে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গাতে দেখায়। এটা কিন্তু নতুন একটা ট্র্যাজেক্টরি। আমি যদি রিলেশনের ডিনামিক্স যদি দেখি, বিশেষ করে 16 সালে নিশ্চয়ই আপনার মনে আছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে এসেছিলেন, এবং এই রিলেশনশিপটা স্ট্র্যাটেজিক লেভেলে এলিভেট করে যায়। তো স্ট্র্যাটেজিক একটা রিলেশনশিপের পাশাপাশি আপনি যখন বলেন বাংলাদেশের মতো দেশকে নেবারহুড পলিসিতে ইম্পর্টেন্স দেন, তার মানে হচ্ছে এটার আলাদা একটা তাৎপর্য আছে রাজনৈতিক দিক থেকে। এবং
এই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফর হচ্ছে চীনের সাথে। সেটির একটা ডিনামিক্স আছে এবং আমি বললাম চীনা কমিউনিস্ট পার্টির নেতার সাথে যখন মিটিং করেন সেখানে তাদের মধ্যে বাংলাদেশ রিফর্ম এজেন্ডা নিয়ে কথা হয়েছে পিসফুল ডেমোক্রেসি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ট্রানজিশন নিয়ে এবং ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশনে তো হোল এই প্রসেসগুলোতে যখন চাইনিজ লিডারশিপ থেকে, এবং এটা মনে রাখা উচিত যে কাউন্সিলর ওয়াংই কিন্তু চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর একজন খুব সিনিয়র এবং ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার, অর্থাৎ রাজনৈতিক পরিসরে কিন্তু আমাদের উপদেষ্টার সঙ্গে আলোচনাগুলো হয়েছে। তো সেখানে যখন তারা উচ্চারণ করেন বাংলাদেশকে তারা বিশেষ গুরুত্ব দেয়, তাৎপর্য দেয়, এবং বাংলাদেশও যখন ফরেন অ্যাডভাইজার বলেন ইরেসপেক্টিভ টু পলিটিক্যাল পার্টিজ এবং সাকসেসিভ রেজিম এবং পিপল অফ বাংলাদেশ সাপোর্ট দ্য ঢাকা বেইজিং রিলেশনশিপ, তো তাতে করে বোঝা যায় যে রাজনৈতিকভাবে সম্পর্কে একটা আলাদা তাৎপর্য বা গুরুত্ব আছে, যেটা এই সফরের মধ্যে প্রতিফলিত হলো। এবং আমরা জানি যে আমাদের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের সাথে গত 5 দশকের মধ্যে চরম টানাপোড়েন বা উত্তেজনার মধ্যে একটা সম্পর্ক যাচ্ছে, যেটা গোপন করার কিছু নেই। তো সেখানে আমরা চিকিৎসার জন্য, বেড়ানোর জন্য এবং কাজকর্ম সহ নানান কারণে ভারতে যেতে যেতাম। ভিসার ক্ষেত্রে সেই আগের অবস্থাটা নেই, এবং আপনি জানি যে ভিসা এক ধরনের কড়াকড়ি চলছে, এবং বিশেষ করে চিকিৎসা নিতে যারা যান তারা এতে কিছুটা সুযোগটা সীমিত হয়ে গেছে। বিকল্প হিসেবে থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, কিন্তু অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আজকের এই মিটিংয়ে একটা ইম্পর্টেন্ট ডিসিশন আমি মনে করি হয়েছে যে কুনমিং আমাদের এখানে ট্রাভেল টাইম অ্যারাউন্ড 4 ঘন্টার মতো। তো কুনমিংয়ের 3 থেকে 4টা হাসপাতাল চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা ডেজিগনেট করে দিয়েছেন, যাতে করে সেই হাসপাতালে বাংলাদেশের রোগীরা, এখন প্রাইসিংটা নিয়ে প্রশ্ন থাকবে, সেটা হয়তো ভবিষ্যতে জানা যাবে, সেখানে যাতে করার সুযোগ পান। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ একটা প্রস্তাব দিয়েছিল, সেটি ঢাকার পূর্বাচলে কোনো একটা জায়গায় তাদেরকে দেয়া হবে, যেখানে চীনের টাকায়, চীনের প্রযুক্তি দিয়ে চীনের লোকজন একটা প্রথম মৈত্রী হাসপাতাল করেন। তো সেটাকে উনি স্বাগত জানিয়েছেন। আমি মনে করি এগুলো খুবই মানুষের সরাসরি সুফল পাওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো খুবই তাৎপর্য বহন করে। এর পাশাপাশি আমি যদি বলি, আমরা চীনের কাছ থেকে বিপুল পরিমাণ লোন নিচ্ছি বা চীন অর্থায়ন করছে, এর কিছু কিছু আমরা ছাড়কৃত ঋণে পাই, কিছু আপনার অনুদানে পাই। তো সেই জায়গাগুলোতেও আজকের মিটিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে ঋণের সুদের হার কোনোটা 2 থেকে 1%, কোনোটা 3 থেকে 1% করা, এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে দেওয়া 20 থেকে 30 বছর। তো খুব কনক্রিট না হলে তারা বলেছেন যে নীতিগতভাবে তারা একমত, তো এটি নিয়ে তারা আলোচনা করবেন। আর বাংলাদেশ আরেকটা বিষয় বলেছিল, বিভিন্ন প্রকল্পে একটা নির্দিষ্ট মাত্রা টাকা দেওয়া হয়, অর্থায়ন করা হয়, সেই টাকার পরিমাণ যেন বাড়ে। তো এগুলো নিয়ে মোটামুটি ইতিবাচক আলোচনা হয়েছে। এবং সবচেয়ে বড় আমি যদি বলি যে চীনের বাজারে যদিও কী পরিমাণ পণ্য যায় সেটা নিয়ে প্রশ্ন আছে। আমরা 98% ডিউটি ফ্রি, কোটা ফ্রি পাই, কিন্তু চীনের সাথে আমাদের যে টু-ওয়ে ট্রেড সেটা হেভিলি টিল্টেড টুয়ার্ডস চায়না। আমরা আমদানি করে অনেক বেশি, রপ্তানি কিন্তু সুযোগ নেই। যদি চীনা বলেছে যে আমরা গ্র্যাজুয়েশনের পরে 3 বছর আমাদেরকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দেবে। তো মোটা দাগে আমি যদি বলি, যেটা শুরুতে বলছিলাম, আবার রিপিট করছি, পলিটিক্যাল এঙ্গেজমেন্টে এই ভিজিটটাকে আমি খুব গুরুত্বপূর্ণ দেখি। এরপরে যদি বলেন, আমি ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র হিসেবে স্বাস্থ্যটাকে বড় করে দেখছি। আরেকটা ছোট্ট বিষয় বললে হয়, জুলাই আগস্ট অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার জন্য, তাদের পরিস্থিতি দেখতে বুঝতে চীনের একটা মেডিকেল টিম এসেছিলেন। তো সেই মেডিকেল টিমের সফর এবং সাবসিকুয়েন্টলি আলোচনার পথ ধরে এমন একটা কথাবার্তা দুই পক্ষের মধ্যে চালাচালি হচ্ছে, সেটা হলো বাংলাদেশের কোনো একটি হাসপাতালকে ডেজিগনেট করে দিয়ে ইনজুর্ড এই যে পেশেন্টদের, তাদের ট্রিটমেন্ট এবং রিহেবিলিটেশন, অর্থাৎ কুনমিংয়ের হাসপাতাল ডেজিগনেট করা, পূর্বাঞ্চলে হসপিটাল হওয়া এবং বাংলাদেশে একটা ট্রিটমেন্ট রিহেবিলিটেশন সেন্টার করা, এরকম স্বাস্থ্য খাতে যে 3টা উদ্যোগের কথা আমরা শুনছি এবং জানছি, সেগুলো যদি বাস্তবায়িত হয়, আমি মনে করি এটি সরাসরি জনগণের জন্য সুফল বয়ে আনবে। আরেকটি শিরোনাম, কূটনীতি বিষয়ে আমরা আলোচনা করছি, তার ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যোগ দিয়েছেন,
এবং সেখানে জার্মান চ্যান্সেলরের সঙ্গে তার বৈঠক হয়েছে এর মধ্যে, সেটি আমরা দেখতে পেয়েছি। জি, ধন্যবাদ বিষয়টি আলোচনায় আনার। প্রধান উপদেষ্টা আপনার দাভোসে গেছেন ওই যে বিশ্ব অর্থনৈতিক ফোরামের আলোচনায় অংশ নিতে, এবং আমি যদি যতটা জানি এটা কম বেশি 20টার ওনার 25-এ ফিরে আসার কথা, 25শে জানুয়ারি। তো এর মধ্যে ওনার কিন্তু অসংখ্য মিটিং আছে, তার মধ্যে একটা বলছিলেন জার্মান চ্যান্সেলরের সাথে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। মিটিংটা হয়ে গেছে, এবং এবারের বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটা বিশেষ তাৎপর্য হচ্ছে এবারে সাধারণত এখানে থিমেটিক আলোচনা হয়, এটা কিন্তু অন্যান্য ফরম্যাটে আমরা যেরকম বক্তৃতা বিবৃতি দেখি ওভাবে নয়, লাইভ সেশনগুলো হয় যেখানে অডিয়েন্স থেকে প্রশ্ন করেন, আপনি অনলাইনে যুক্ত হন, তো এটার ডাইমেনশনটা অন্যরকম। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অলমোস্ট বিজনেস লাইক জিনিসটা হয়ে থাকে। তো সে জায়গাতে উনি, আমি যদি ভুল না করি, 20টারও বেশি, অন্তত আরও বেশি হওয়ার কথা শুনেছি আমি 3-4 দিন আগে যেটা জানি, 22টা-23টা মিটিং হওয়ার কথা। প্রধান উপদেষ্টা সেখানে বিনিয়োগকারী, অর্থায়নকারী প্রতিষ্ঠান এবং নানান পরিসরের ব্যক্তিত্ব। তো খুব সঙ্গত কারণে বাংলাদেশের আগামী দিনগুলোতে অর্থনীতিতে বিশ্বের নানান প্রান্তে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো, ব্যক্তিত্ব কিভাবে যুক্ত হবেন সেই বিষয়গুলো তার এই সফরে প্রাধান্য পাবে। এবং আমি মনে করি জার্মানির যে মিটিংটার কথা বলছেন তার পাশাপাশি সামনে আগামী 3 দিনে যে মিটিংগুলো আছে সেগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য খুবই তাৎপর্য বহন করবে বলে আমি মনে করছি। আরেকটি শিরোনাম, এটিও কূটনীতি বিষয়ে, বাংলাদেশ ভারত সম্পর্কে বাধা সীমান্ত বেড়া। পাঁচবিবিতেও আবার বেড়া নির্মাণের চেষ্টা হচ্ছে, প্রক্রিয়া চলছে, আমরা সেটিও দেখতে পেয়েছি আরেকটি শিরোনামে। দেখুন, একটু করে বলছিলাম ওই যে চীনের সাথে সম্পর্কের ডিনামিক্স বলতে গিয়ে 5 আগস্টে যে পট পরিবর্তন হয়েছে এরপর থেকে আমরা দেখছি আমাদের পাশের দেশ ভারতের যে প্রতিক্রিয়া এবং তাদের গণমাধ্যম, বিশেষ করে মূলধারা গণমাধ্যম, আমরা জানি প্রচুর অপতথ্য, ভুল তথ্য ছড়ানো হয়েছিল। তো এই বাংলাদেশ ভারত সম্পর্কের একটি বড় অমীমাংসিত জায়গা হচ্ছে সীমান্ত, এবং সেই সীমান্তের যদি বলি সরাসরি সীমান্ত হত্যা, এটা আপনার কারো অজানা নয়। সেটি অপরাধের কারণে হয়ে থাকে, বলা হচ্ছে পাচারের সাথে সম্পৃক্ত। কিন্তু এবার যে ঘটনাটা ঘটেছে, বিশেষ করে আমি যদি স্পষ্ট করে বলি, অ্যারাউন্ড 2 মাস বা তার বেশি, অর্থাৎ সীমান্তের কাঁটাতারের বাড়া বা স্থাপনা দেওয়া, তারপর 2 দিন আগে হয়েছিল জমির ধান কাটতে গিয়ে আক্রমণের শিকার হওয়া পাল্টাপাল্টি। তো এই জায়গায় এটা একটা নতুন কিন্তু ডাইমেনশন আমরা এবার দেখতে পাচ্ছি, যেটা আগে কখনো ছিল না। তো এবং এটি নিয়ে আমরা দেখেছি সীমান্তে এই সময়ের মধ্যে গত প্রায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও কিন্তু সীমান্তে দুঃখজনকভাবে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনাও ঘটেছে। তো এটি নিয়ে পাল্টাপাল্টি কূটনীতিকদের তলব করা হয়েছে। ঢাকায় আমরা ভারতীয় হাইকমিশনকে তলব করেছি, এর পাল্টা হিসেবে দিল্লিতে করেছে। এটা কূটনীতিক স্বাভাবিক একটা চর্চারই অংশ, যে প্রতিবাদ জানানো। তো আমরা আশা করব যে গত কিছুদিন ধরে আমরা যে উত্তেজনাটা দেখছি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, সেগুলো যেন দ্রুত সুরাহা আলোচনার টেবিলে দ্রুত সুরাহা হয়। কারণ আমরা জানি এই টানাপোড়েনের মধ্যে গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছিলেন এবং প্রধান উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন, সেনাপ্রধানের সাথে দেখা করেছেন এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছিল। সেখানে আমরা একটা এই পরিবর্তনের পর একটা পজিটিভ ট্র্যাজেক্টরি, অর্থাৎ এঙ্গেজ হওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখেছি। কিন্তু সেখান থেকে আবার এই অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাগুলো ঘটছে, আমি মনে করি এটি সম্পর্ককে স্বাভাবিক করার ক্ষেত্রে খুব একটা সহায়ক নয়। তো যেহেতু আমরা সম্পর্ককে স্বাভাবিক করতে চাই পরিবর্তিত পরিস্থিতির আলোকে, তো আমার আশা থাকবে সীমান্তে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো গত কিছুদিন ধরে ঘটছে, সেগুলো নিয়ে খুব আলোচনার মাধ্যমে আমরা যাতে একটা সুরাহার দিকে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ জনাব রাহিদ রিজাজ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।